সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে। আমাদের নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। দিনের শিরোনামগুলো প্রথমে বলছি। কাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে রোড ম্যাপের কথা চিন্তা করছে নির্বাচন কমিশন, সেটি ঘোষণা করবে। আর নির্বাচন কমিশন সচিব বলেছেন যে ওই নির্বাচনে 150 আসনে তারা ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই 1.5 লাখ ইভিএম কিনতে, সংখ্যাতে 1.5 লাখ, তিনি এগুলো কেনার জন্য কমিশনের যে নেওয়া প্রকল্প সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার সভায় তারা নেবেন, এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের এক সভা শেষে। এগুলো বলেছেন। দিনের অন্য খবরগুলোর মধ্যে রয়েছে বিরোধী দল মাঠে আছে, তারা কথা বলছে প্রতিনিয়ত সরকার হঠাৎই শীঘ্রই যুগপৎ আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন, একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এটাও বলেছেন যে তাদের সেই সরকার বিরোধী আন্দোলনে সব দলের জন্য দরজা খোলা আছে। জ্বালানি তেলের দাম আরও এক দফা কমানোর আভাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। একনেকের বৈঠক হয়েছে আজ, সেখানে 8,700 কোটি টাকার 6টি প্রকল্প অনুমোদন হয়েছে। আর ডেঙ্গু পরিস্থিতি এখন আবারও খারাপের দিকে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 39 জনের, প্রকোপ দিন দিনই বাড়ছে। এগুলো দিনের খবর। আমরা নির্বাচন কমিশনের ইভিএম বিষয়ক আলোচনা করব, একই সঙ্গে আলাপ করব। প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনাগুলো এখনও চলছে। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন, সাংবাদিকদের সামনে কথা বলবেন, সুতরাং সে বিষয়ে আগ্রহ রয়েছে। আমরাও আজকে আলাপ করব। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছেন শামা ওবায়দ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, টাঙ্গাইল 6 আসন থেকে, স্বাগত আপনাকেও। শুরু করছি, ইলেকশন কমিশন দিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব আহসানুল ইসলাম টিটু, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং রোডম্যাপ ঘোষণা করবে তারা, একই সঙ্গে যে 150 আসনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এবং সেগুলো কেনার ব্যাপারেও তারা প্রকল্প চূড়ান্ত, যেগুলো প্রকল্পের সিদ্ধান্ত চূড়ান্ত হবে তাদের পরের বৈঠকে, সোমবারের বৈঠকে তারা বলছেন। তার মানে কি এখানে যে ইলেকশন কমিশন আগে যে কথাগুলো বলে এসছে যে বেসড অন কনসেনসাস সবার সঙ্গে কথা বলবে এবং কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলোচনাও করেছে, অনেকে বয়কট করেছে সেই আলোচনা, কিন্তু এখানে তো সেই ঐকমত্যটা আর প্রতিষ্ঠিত হলো না। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা প্রপারলি? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত রেলিভেন্ট একটা ইলেকশন কমিশন নতুন গঠন হওয়ার পরে ইভিএম নিয়ে তারাও পরিষ্কার ছিল না। তা আমার মনে হয় যে তারা দায়িত্ব নেওয়ার পরে ইউনিয়ন পরিষদের কয়েকটা নির্বাচনে তারা ইভিএমটা কার্যকর করেছে। আমার কনস্টিটিউয়েন্সির একটা ইউনিয়নে ফুল ইভিএম দিয়ে ভোট হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রথমবারের মতো ফুল ইলেকশনটা ইভিএমে হয়েছে এবং সেটার রেজাল্ট দিতে কিভাবে দিল এবং পুরো প্রক্রিয়াটাই আমরা দেখেছি এবং তারাও এটা দেখেছে। এবং তারা যে জিনিসটা বলছে, আমার মনে হয় যে এই ইন্টারপ্রিটেশনটাই হয়ে যাচ্ছে সর্বোচ্চ। তো সর্বোচ্চ 150 মানে একটাও নাও হইতে পারে, 150 বেশি হবে না, বাট সর্বোচ্চ 150 আমার ইন্টারপ্রিটেশন হলো একটাও নাও হতে পারে। সো ঐক্যমতের জায়গাটা কিন্তু সবসময়ই থাকবে। যারা পার্টিসিপেটিং পার্টি থাকবে তাদের যদি মানে বড় অবজেকশন থাকে সেখানে কমতে বা বাড়তে পারে। যদি এমন বলতো যে আমরা মিনিমাম 150 করব অথবা 300তেই পুরো করব, তাহলে ওই জায়গাটা থাকতো না। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কোপ অফ এই ইভিএম কেন্দ্রিক স্কোপটা, আমরাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই আমরা তথ্য প্রযুক্তি চাই এবং আমার যে অভিজ্ঞতা, আমি বললাম যে একটা ইউনিয়নে যত দ্রুত মানে ভোট শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে কেন্দ্রে ইলেকশনের রেজাল্ট এবং স্লিপ দিয়ে দিচ্ছে, মানে 1-2 ঘন্টার মধ্যে ইউ আর গেটিং এ রেজাল্ট ইনস্ট্যান্টলি। সো এবং যে ভোটার তার আইডি নিয়ে আসতেছে, থাম্বপ্রিন্ট দিচ্ছে, ভোট দিচ্ছে, এর বাইরে কিন্তু মানে কোনো সুযোগ আমি দেখি নাই আমার অভিজ্ঞতা থেকে আর কি। আর মানে যে জোর দখল করে
আমরা যে জোট দখলের নির্বাচন বিভিন্ন সময় দেখেছি, সেই আমার নাম জানি কি, আপনি যদি বলেন যে 81 থেকে 91 পর্যন্ত স্বৈরশাসকদের আমলে সবসময় কিন্তু ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে ব্যালট বাক্স, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। অ্যাক্রস বিএনপি, আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি যে সিল মারতেছে বা দখল করে কেন্দ্র করতেছে। সো যদি দখল কেন্দ্রিক হয় সেটা কিন্তু ইভিএম এ ইউ উইল গিভ ইউ মোর প্রোটেকশন, বিকজ অ্যাটলিস্ট ওই লোকটাকে থাম্বপ্রিন্ট দিয়ে হাজির করতে হবে। বাট যখন আপনার ব্যালট বাক্স নিয়ে যাবেন তখন তো কিছুই না, ব্যালট বাক্স টানতে সিল মারবেন। সো আমার ব্যক্তিগতভাবে যে মতামত, আপনি যে জিনিসটা জানতে চাইছেন যে ইলেকশন কমিশনার যদি চায় তাহলে যে পার্টিসিপেটিং পার্টিগুলোর সাথে বসে এটার সিদ্ধান্ত নিতে পারে যে কোথায় কোথায় ইভিএম করবে বা কোথায় কোথায় করবে। কিন্তু কথা তো সেরকমই ছিল, এবং অনেকে পার্টিসিপেট করেছে, তাদের ওপিনিয়ন দিয়েছে, এবং বেসড অন দেয়ার ওপিনিয়ন চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে মোস্ট অফ দ্য পার্টিসিপেটিং ডায়ালগ পার্টনার্স তারা এটার বিরুদ্ধে, ইভিএমটা তারা চায় না। তো ওয়ান সাডেন ডে আমরা দেখলাম যে চিফ ইলেকশন কমিশনার বলে দিলেন যে আমরা 150 আসনে, সর্বোচ্চ 150 আসনে ইভিএম করে ইলেকশন করতে চাই, সিদ্ধান্ত নিয়ে নিল। তার কয়েকদিন পরে, আপনি নিশ্চয়ই ফলো করছেন, তার কয়েকদিন পরে উনি বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐকমত্য হয়, সমঝোতা হয়, তাহলে ইভিএম না ছাড়াও ইলেকশন হতে পারে। তো দেখেন, এখানে আমার প্রশ্নটা আপনার কাছে এটা, যে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ইভিএম ছাড়াও ইলেকশন হতে পারে, উনি এখানে বলছেন যে সমঝোতার বিষয়, কিন্তু ওখানে যখন সিদ্ধান্তটা নিচ্ছেন তখন উনি ইউনিল্যাটারালি নিচ্ছেন কিনা সিদ্ধান্তটা, মানে এখানে ইলেকশন কমিশনারের তো রোল হওয়া উচিত সবাইকে নিয়ে সিদ্ধান্তটা গ্রহণের ক্ষেত্রে কি ট্রান্সপারেন্সি কতটা মেনটেন হয়েছে? জি, আমি আবার আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা শুরুতে বলেছি, পার্টিসিপেটিং পার্টি কারা ইটস নট ক্লিয়ার আনটিল দ্য ইলেকশন শিডিউল ইজ ডিক্লেয়ার্ড, এবং তারা কারা নিবে। এই মুহূর্তে বিরোধী দলের, বিশেষ করে মাঠের যে বিরোধী দল বিএনপি তো যায়নি, বিএনপির যেটা অবস্থান তারা পরিষ্কার করে, তারা কিন্তু ইলেকশন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, দে আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। তারা এই আলোচনাই নাই, যারা আলোচনাই নাই তাদেরকে নিয়ে ইলেকশন কমিশন কোনো চিন্তা করার কোনো রাখার সুযোগ নাই। তারা চাচ্ছে যে আন্দোলন করে সরকার নামায়, সরকার পদ্ধতি চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করে নির্বাচন করবে। সো এই ধরনের জায়গায় তো মানে তাদের খুব বেশি করণীয় কিছু আছে বলে আমি মনে করি না আর কি। সো এটা বল ইজ অন দ্য কোর্ট অফ যারা মাঠে, বিএনপি যারা নিজেরা মাঠের মানে বিরোধী দল হিসাবে ভাবছে তাদের উপরে, নট অন দেম। জি, সম্ভব। জি, ধন্যবাদ। আপনাদের তো এই বিবেচনার মধ্যে, আপনারা যে যখন কোশ্চেন রেজ করেন চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন কয়শো আসনে ইভিএম করবে, তখন তো আপনাদের কথা তো ওনাদের বিবেচনার মধ্যে নেওয়ারই সুযোগ নাই, বিকজ ইউ আর নট দ্য পার্টনার অফ ইলেকশন কমিশন রাইট নাও। আপনারা তো ওনাদেরকে স্বীকৃতিও দিচ্ছেন না, ওনাদের কোনো আলোচনার মধ্যেও নাই। সো এইখানে মতামত দিয়েই বা লাভ কি? আচ্ছা, আমি আমার বক্তব্যটা রাখি। আপনার এনটিভির দর্শকদের, আমার সহ আলোচক, আপনাকে সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, নির্বাচনের রোড ম্যাপ দিবেন, এবং আজকে যেটা আমি দেখলাম যে ইতিমধ্যেই ওনারা সমঝোতা পলিটিক্যাল পার্টির মধ্যে হবে কি হবে না, ধরেন বিএনপি নাই, ধরেন বিএনপি ইজ নট ইন দ্যাট নাম্বার অফ পলিটিক্যাল পার্টিস যারা পার্টিসিপেট করেছে ডায়ালগে, যারা গেছে, বিএনপিটার মধ্যে নাই। যারা গেছে, পার্লামেন্টে যে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি সহ অনেকেই মানা করেছে, আপনিও আপনার বক্তব্যে বললেন, ইভিএম কে তারা না বলেছে। তাহলে সমঝোতাটা তাহলে ওদের মধ্যেও তো হতে হবে। আপনি বিএনপিকে বাদই দিলেন, এখন আমি তর্কের খাতিরে বিএনপিকে বাদ রাখলাম। এখন যদি ওদের মধ্যে সমঝোতা যদি না হয় তাহলে ইলেকশন কমিশন কি করবে? ঠিক আছে, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, ওনারা আজকে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্রয় করবে, তারা ইভিএম ক্রয় করবে। তার মানে সর্বোচ্চ 150টা সিট, তো সেটা 100টা হোক বা 120টা হোক বা 90টা হোক, তারা যেটাই হোক, তার একটা নাম্বার তাদের মাথার মধ্যে আছে, যেটা আমরা এখনো জানি না। এখন আমাদের প্রথম কথা হচ্ছে, ক্রয়ের যখন কথা আসছে, আমি এখানে বলে রাখি যে ভারতের এক একটা মেশিনের দাম হচ্ছে 21,250 টাকা। যেহেতু ভারতে আমাদের পাশের রাষ্ট্র, এখানেও ইভিএম এ ভোট হয়েছে বিগত দিনে। হ্যাঁ, আমাদের ইভিএম এর এক একটার যে প্রাইস ধরেছে বিগত দিনে গত নির্বাচন কমিশনার, 2,34,373 টাকা একটা ইভিএম মেশিনের দাম। তো আপনি 21,000 কোথায় আর 2,34,000 টাকা কোথায়? এখানে একটা বিশাল বড় গ্যাপ, এবং এখানে অবশ্যই আমি দুর্নীতির গন্ধ সব জায়গায় পাচ্ছি। আচ্ছা, আগের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন মাত্র এসে কি করবে আমি জানি না। গত নির্বাচন কমিশন অলরেডি বিভিন্ন আরো অনেক দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল। এখন এই ইলেকশন, বিএনপি কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2018 সালের আগে সব ডায়ালগে গেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 2বার ডায়ালগে গেছে, ইলেকশন কমিশনের সাথে ডায়ালগে গেছে, রাষ্ট্রপতির সাথে চা কফি খেয়েছে। রেজাল্ট হচ্ছে 2018 সালের নির্বাচন, মানে তথাকথিত প্রজেক্ট নির্বাচন, যেখানে মানুষ ভোট দিতে পারে নাই। আগের দিন রাতে নির্বাচন, তথাকথিত নির্বাচন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রশাসনকে সাথে নিয়ে কমপ্লিট করেছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন আওয়ামী লীগ গত 3 টার্মে নির্বাচন ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে নির্বাচন কমিশন এখন আর মুখ্য না। আমরা কেন একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, একটি পারফেক্ট গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ যে কোনো নির্বাচনের জন্য, কিন্তু আওয়ামী লীগ স্ট্র্যাটেজিক্যালি যে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যে জায়গায় নিয়ে গেছে, নির্বাচন কমিশন এখন আর মুখ্য না। এখন মুখ্য হচ্ছে নির্বাচনকালীন সরকার। এখন মুখ্য হচ্ছে যে নির্বাচনের সময়, যে কোনো নির্বাচনের সময় পুলিশ, র্যাব কার কন্ট্রোলে থাকবে। পুলিশ আর র্যাব যদি আওয়ামী লীগ কন্ট্রোল করে, সরকার কন্ট্রোল করে, প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, তাহলে 2018-র মতো নির্বাচন বা তার চেয়েও খারাপ নির্বাচন আমরা দেখতে হবে। প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের কনসার্ন হচ্ছে যে ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে, সেজন্য একটা নিরপেক্ষ সরকার হলে বা নির্দলীয় সরকার হলে তারা একটা ভালো নির্বাচন প্রিজাইড করতে পারবে। যদি এই যে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ভোট হয়, তখন তো নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ হবে। স্বচ্ছ ওইখানে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে, আপনারা ওই ওপিনিয়নটা ওইখানে স্ট্যাবলিশ করলে তো তাহলে নির্বাচনী একটা ব্যবস্থা তো কায়েম করা যায়। মানে ওখানে কি কেউ সমঝোতা করার বা আলোচনা করার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, ঘোড়ার আগে গাড়ি দিয়ে তো লাভ নাই। আমি বলতেছি যে নির্বাচন আওয়ামী লীগের আন্ডারে সম্ভব না। যেমন টিটু ভাই বলবে না যে বিএনপির আন্ডারে ওনারা নির্বাচনে যাবে, ওনারা জীবনে এটা বলবে না, যাবে না। কারণ আমাদের মধ্যে সেই বিশ্বাস নেই, সেই শ্বাস নেই। কোনো দল কোনো দলকে বিশ্বাস করে না, এটাই বাস্তবতা। এখন আপনি ইভিএমে আসেন, উনি বললেন যে তথ্য প্রযুক্তি, হ্যাঁ অফকোর্স আমরা টেকনোলজির পক্ষে, তথ্য প্রযুক্তি তো সারা পৃথিবী তথ্য প্রযুক্তির উপরে চলছে। কিন্তু এখন যেসব দেশে তথ্য প্রযুক্তি ভাই 100 বছর আগে আমাদের চেয়েও এগিয়ে আছে, সেসব দেশেও এখনো ম্যানুয়ালি ভোট হচ্ছে। কেন ভোট হচ্ছে? ওই যে একটা গোপন কক্ষে গিয়ে আমি একটা টিক মার্ক দিয়ে একজনকে সিলেক্ট করলাম। 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের জনগণের আর কোনো অধিকার নেই, একটা অধিকার তারা প্রয়োগ করতে পারে, সেটা তারা করতে পারছে না। ইলেকট্রনিক ভোটিং মেশিন আমাদের দেশে ব্যবহারের এখনো মানে অবস্থা নাই। প্রথম কথা, রুরাল এরিয়াজে এডুকেশন লেভেল ওই অবস্থা নাই। আরেকটা হচ্ছে যে যেসব জায়গায় আমরা দেখেছি গত সিটি কর্পোরেশনে, জাতীয় নির্বাচন যেসব জায়গায় হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার, ঢুকেছে ভোটার ভোট দিতে, থাম্বপ্রিন্ট দিয়ে যখন তাদের ডেটা এসেছে স্ক্রিনে, তখন বেশিরভাগ লোককে বলা হয়েছে আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কারণ তাদেরও আইডিয়া নাই, বা জোরপূর্বক যখন যার আইডিয়া আছে সে যখন এই কমপ্লেইনগুলো বা এই ধরনের ইয়েগুলো আমরা লিখিতভাবে দিয়েছি নির্বাচন কমিশনকে, যেটা ডাস্টবিনে তারা ফেলে দিয়েছে। তারপরে থাম্বপ্রিন্ট দেওয়ার পরে আপনি ঢুকবেন গোপন কক্ষে, পর্দাওয়ালা কক্ষে, সেখানে ব্যালট, সেখানে মেইন ইভিএম মেশিনটা আছে, যেখানে একটি লোক অলরেডি অবস্থান করছে। ওকে, তো এখন সেই ভোটার যখন সে প্রেস করতে যায়, যদি কোনো কারণে সে না জানে কোথায় বাটন প্রেস করতে হবে, প্রিজাইডিং অফিসার ক্যান ওভাররাইড, মানে সে ইন্টারভিন করতে পারে, সে ভোটারের পক্ষে সে চাপ দেয়। এখন প্রিজাইডিং অফিসারটা কার লোক? আপনার লোকও না, আমার লোকও না, আওয়ামী লীগের লোক, সরকারের লোক, নির্বাচন কমিশনের লোক। এখন নির্বাচন কমিশনের লোক যদি হয়ে থাকে, সেই লোককে আমি বিশ্বাস করব কেন? বা অন্য কোন দল, ধানেশী ছাড়াও তো আরো প্রতীক আছে, তারা কেন নির্বাচন কমিশনের লোককে বিশ্বাস করবে? এখন এইটা আমরা ঘটতে দেখেছি যে ভোটার দাঁড়ায় আছে, ক্যামেরা নিয়ে যখন আপনাদের লোকজন ঢুকতে গেছে ভিতরে, সাংবাদিকরা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটাই বাস্তবতা। এখন ইভিএম এর 2টা প্রবলেম, একটা হচ্ছে ইভিএম কে ম্যানিপুলেট করা সম্ভব, এই আপনি কিছুই দেখবেন না, ব্যালট বাক্স ছিনতাইও দেখবেন না, কিছুই দেখবেন না, কোনো উত্তপ্ত কোনো জিনিসই আপনি দেখবেন না, কারণ সবই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আমরা শুনবো তাহলে। সেই জন্য ইভিএম ব্যবহার করা আমাদের দেশে এখন পর্যন্ত সম্ভব না। জনাব হাসান ইসলাম, মানে নীরবে নিভৃতে অনেকভাবে এটাকে কারসাজি করার সুযোগ আছে বলে আশঙ্কা ইভিএম মেশিন নিয়ে। আপনারা এই ব্যাপারে আপনাদের কি ধারণা? দেখেন, আমি আগেও এই কথাটা বলেছি যে আমাদের যে অভিজ্ঞতা নির্বাচনে, সেইখানে যদি আপনি দেখেন যে যদি কেউ দখল করে কেন্দ্র, তার পক্ষে কিন্তু ম্যানুয়াল ব্যালট ইজ মোর ইজিয়ার। আমি মানে ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখি, যে ইভিএম এর একটা অ্যাডভান্টেজ আছে যেটা অন্য কোনো সিস্টেমে নাই, যে একটা মানুষকে ফিজিক্যালি ভোট কেন্দ্রে আসতে হবে টু ভোট। হ্যাঁ,
তারপরে আপনি কেন্দ্র দখল করে তারটা আরেকজন টিপে দিলেন কিনা, তার সিল নিয়ে কেউ সিল মেরে, দিস ইজ এ সেকেন্ডারি আলাপ। সো আমাদের এই প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে হলে একটা হলো টেকনোলজির ব্যবহার, যেটা আমি বললাম যে ইটস ইজি টু ডু, এবং এটা ছাপাইতে হয় না, এটা কেউ নিয়ে যেতে পারবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। সো দেয়ার আর লট অফ অ্যাডেড বেনিফিট টু ইট। আর দ্বিতীয় হলো যে ওই লোকটাকে আসতেই হবে, বিকজ ফিজিক্যালি একটা পার্সনকে আসতে হবে ভোট দিতে, তারপরে সে ভোট দিতে পারবে। পেজটাই ওপেন হবে না, ওই পেজটাই ওপেন হবে না। সো ইউ হ্যাভ টু এন্টার ইউর কার্ড অ্যান্ড দেন থাম্বপ্রিন্ট, তারপরে আপনার স্ক্রিনটা আসবে। সো দের ইজ টু চেক। আপনি যদি দেখবেন যে ইভিএম এ যেখানে ইলেকশন হয়েছে, মানে টু অল ফেয়ারনেস, পার্সেন্টেজ অফ ভোট কাস্টিং কিন্তু তুলনামূলকভাবে ফিজিক্যালের চেয়ে কম হয়েছে। মানে ফিজিক্যালি যেরকম হয় তার চেয়ে কম হয়েছে। মানে একজনের ভোট আরেকজন দেওয়ার এটা কিন্তু সুযোগ ম্যানুয়াল ভোটে থাকেই, একজনের ভোট আরেকজন। আরেকটা ব্যাপার আছে না যে আমাদের পিপলস যে স্মার্টনেস, মানে আমি আন্ডারমাইন করছি না, কিন্তু তাদের তো একটা টেকনোলজি ফিয়ার আছে, ডিভাইস ফিয়ার আছে। আমি বলি ওইখানে যারা গেছে, যারা অশিক্ষিত, তাদের কাছে ওই যে মার্কা দেখে সিল দেওয়ার চেয়ে চাপ দেওয়াটা অনেক ইজি। মানে আমি অনেকে জিজ্ঞেস করছি, প্রথমে তারা ফিয়ার নিয়ে যায়, বাট যাওয়ার পরে দিয়ে আসার পরে এক্সপিরিয়েন্সটা আপনিও যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক বেটার। মানে আমার কাছে মনে হয়েছে টু অল ফেয়ারনেস। আর দুই একটা কথা ওনারা সবসময় এটা বলে 18 সালের নির্বাচন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে 18 সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে সারাদিন টিভি ক্যামেরা ছিল, সংবাদ ছিল, মিডিয়া ছিল, পরের দিন রেজাল্ট বের হইল, কোনো পেপারে, কোনো নিউজ মিডিয়ায় এই যে রাতের ভোটের যে কাহিনী বা ইয়েটা তারা একটা তৈরি করছে যে সব জায়গায় বলে যায়, এটা কি কোনো নিউজে ছিল? কোনো জায়গায় ছিল না। আপনি একটু খেয়াল করে দেখেন, কোনো জায়গায় কিন্তু এই কথাটা পরে এই জিনিসটা তারা এই একটা মানে এটা তৈরি করে। আমি মাঝখানে বলি, ফিয়ারটা এই কারণে হয়েছে যে উইথ অল ডেক্সটারিটি অথবা অল ক্লেভারনেস, যে এটা এইভাবে করা হয়েছে বলে আশঙ্কা বা অভিযোগ করা হয়েছে। কেউ টের পায়নি সামনের ইলেকশনগুলো এরকম হতে পারে, এই আশঙ্কাটা ইন্টেন্সলি। আমার কথাটা হলো যে ইলেকশন হোল্ডে গেল ইন ফ্রন্ট অফ মিডিয়া, নির্বাচন গেল, নির্বাচনের রেজাল্ট হইল, নির্বাচনের পরের দিন নিউজ ছাপা হলো, মানে ওই সপ্তাহে আপনি হয়তো কোথাও দেখবেন না যে এই যে এখন যে ইটা তৈরি করা হচ্ছে, ওনারা বারবার রাতের ভোট বলছে, ছিল না। আমি এটাই বলছি। তারপরে ফিয়ার বা ওইটা তো অন্যই যে। সো ওনাদেরকে এই জিনিসগুলো আগে করতে হবে। হ্যাঁ, এটা একটা ঠিক যে আমাদের দেশে মানে বিএনপির প্রতি আমাদের আস্থা নাই। এই আস্থার সংকটটা তৈরি কিন্তু তারাই করেছে। কেয়ারটেকার সরকার আমরা এনেছি 2006 সালে। কেয়ারটেকার সরকার নিয়ে ইয়াজউদ্দিন আহমেদকে কেয়ারটেকার সরকারের প্রধান বানানোর পরে থেকে যে ঘটনাগুলি, এই ঘটনার মানে কারণ কিন্তু উনারা, এবং যার ফলে 111 হয়েছে, পরবর্তী 2 বছর বিশেষ সরকার ক্ষমতায় ছিল, তারপর একটা নির্বাচনের মধ্যে আবার 2008-এ গণতন্ত্র শুরু হয়েছে। কিন্তু বিএনপি তো বলছে না যে পার্টিকুলার যে তারা এমন কোনো ব্যবস্থা চায় না যেটার মধ্যে তাদের জয়টা এনশিওর করবে। তারা না, আমি বলি যেটা বলছে যে পার্টি জিতুক, কিন্তু এমন একটা সিস্টেমের কাছে কোনো এরকম কোনো সিস্টেমই নাই। বিকজ তারাও কিন্তু 2008 নির্বাচন ওনারা কিন্তু মানে নাই, এবং 96 বলি বা 91 বলি, 96 বলি, 2001 বলি, কোন নির্বাচনেই যে দল হারছে সে কিন্তু সম্পূর্ণভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নাই যে তত্ত্বাবধায়ক সরকার রিয়েলি পারফর্মড ওয়েল। হ্যাঁ, আপনি সুশীল সমাজের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো মনে করছেন যে হ্যাঁ তারা তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু যখন ইনকামবেন্ট পার্টি, যখন বিশেষ করে 2001-এর নির্বাচনে আমরা যেটা দেখেছি সেটা আসার পরেই তারা কিছু কারিশমা চালু করে ফেললো। হঠাৎ করে তারা প্রোঅ্যাক্টিভ হয়ে গেল। মানে একটা লোক চেয়ারে বসার আগেই তার কাছে লিস্ট আছে যে সচিব বদলাইতে হবে। সো এই জিনিসগুলা কিন্তু মোটিভেটেড। সো মানে নিরপেক্ষ সরকারের যে রূপরেখা বিএনপি বারবার বলতেছে, কিন্তু তারা কি এই রূপরেখা দিতে পারছে? তারা কি আপনি, হ্যাঁ আপনি এই প্রশ্ন আমার রয়ে গেল, তারা কি এক্স্যাক্টলি বলতে পারবে যে কি সরকারের অধীনে এবং কার অধীনে ওনারা নির্বাচনে যেতে চায়? সেটা কিন্তু নাই। সেটা জিজ্ঞেস করি, রূপরেখা মানে আপনাদের রোড ম্যাপটা কি? আপনারা কি আন্দোলনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে কিভাবে আপনার সমস্যার সমাধানটা করবেন? ওনারা তো ডায়ালগ যদি না চায় তাহলে তো আন্দোলন ছাড়া তো কোনো উপায় নাই। এখন আমি শুধু ইভিএমটা শেষ করে দিচ্ছি, কারণ যেহেতু আমি মানে দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি আমার পড়াশোনাটা আইটিতে, আমি বলছি যে হ্যাঁ আমি অল ফর টেকনোলজি, কিন্তু আমাদের ইভিএম এর ফার্স্ট আপনার নেগেটিভ সাইডটা হচ্ছে যে কোনো পেপার ট্রেল নাই। এটা কিন্তু বিরাট একটা দ্যাট ক্যান বি ইন্ট্রোডিউস তো নাই এখন ভাই। আমি তো আজকের
বর্তমান নিয়ে কথা বলছি, ভবিষ্যতে কি হবে সেটা তো আমি জানি না। বর্তমানে there is no paper trail। আপনি যেহেতু নেয়, আমার ভোটারের কাছে কোনো প্রমাণ নেই সে কাকে ভোট দিচ্ছে, এবং ক্যান্ডিডেট যদি কোনো রেজাল্ট নিয়ে চ্যালেঞ্জ করতে চায় সেটাও ক্যান্ডিডেট করতে পারছে না। এটা দ্বিতীয় হচ্ছে যে আবারও আমি বলছি যে যেসব দেশে যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া তো পুরাই ম্যানুয়াল, ওদের বিদেশ থেকে ওদের লোকজন ভোট দেয় সেটাও ম্যানুয়াল। এবং আমেরিকাতে যেসব জায়গায় আমি দেখেছি যে ইলেকট্রনিক ভোটিং মেশিন আছে সেসব জায়গায় ম্যানুয়ালও আছে, টু মেক দ্য ভোটার্স কমফোর্টেবল, যে যেটাতে কমফোর্ট ফিল করে, যারা বয়স্ক, ইভেন ওদের দেশেও শিক্ষিত বয়স্করাও, বাট দে এখন তারা ম্যানুয়ালটা পছন্দ করে, তারা ম্যানুয়ালে দেয়, যারা ইলেকট্রনিকে পছন্দ তারা ইলেকট্রনিকে দিচ্ছে, বাট ওইটার আবার পেপার ট্রেল আছে। তো এই জিনিসগুলো আমাদের দেশের ল্যাকিংস। এবং আমি আবারও বলছি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, মেশিনের দায়িত্ব আছে ইলেকশন কমিশন কন্ট্রোল করছে গণভবন থেকে, আওয়ামী লীগ কন্ট্রোল করছে। তাহলে সেটা যদি হয় তাহলে সেই মেশিনের উপরে কার আস্থা থাকবে? এবং যেই মেশিন জাস্ট একটা নর্মাল একটা ফোনের চেয়েও, আইফোন অনেক বেশি কমপ্লিকেটেড, আমরা যে আইফোন ইউজ করি, আমাদের যে কোনো আইফোন বা অন্য কোনো ফোন অনেক বেশি কমপ্লিকেটেড। একটা ইভিএম সিম্পল একটা সফটওয়্যার যেটা খুব ইজিলি ম্যানিপুলেট করা সম্ভব। তো সেইখানে আমি কেন সেই ইয়েতে কোন ভোটার বা কে বিশ্বাস করবো, এই হলো কথা। এখন আসেন বিএনপির রোডম্যাপ। ভাই, গণতান্ত্রিক প্রক্রিয়া তো নাই। আজকেও আমাদের 3টা ছেলেকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করেছে, বহু গুলিবিদ্ধ আছে, হাত পা গুলি নিয়ে আছে, এই গত 1 মাসের ঘটনা আপনারা সকলেই জানেন, দেশ বিদেশ সবাই জানে। আজকে আপনি জানেন সারা দেশে আমাদের ঢাকায় প্রোগ্রাম চলতেছে। আজকে উত্তরাতে যাওয়ার পথে প্রথম আলো অনলাইনে আমি এখনই নিউজ দেখলাম যে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ যুবলীগ দাঁড়িয়েছে, যেখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে বিএনপির লোকজনকে লাঠিপেটা করে ফেরত দিচ্ছে, যখন যেতে পারবে না। এবং একজনকে প্রথম আলো ইন্টারভিউ করেছে যে আপনারা এখানে কি করছেন, বলছে যে আমরা তো, আমাদেরকে নির্দেশ আছে যে বিএনপি লোকজন আসলে তাদেরকে যেন বাধা দেওয়া হয়, তাদের ফিরিয়ে দেওয়া হয়। এখন এই হলো অবস্থা। এখন আপনি প্রথমে তো ইলেকশন তো ভাই একদিনের, 24-এ হবে বা 23শে ডিসেম্বরে হবে, কিন্তু এখন আমার গণতান্ত্রিক স্পেসটা কোথায়? আজকেও ওনারা যে মানবাধিকার নিয়ে ওনারা খুব নার্ভাস থাকেন তো আওয়ামী লীগ, আজকেও আপনি দেখেছেন গত কিছুদিন আগে যে 51তম যে জেনেভাতে যে কনভেনশনটা হয়েছে মানবাধিকার বিশিষ্ট, আবারও রিপিট করা হয়েছে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা, বাংলাদেশের মানবাধিকার অবস্থা, গুম খুন নিয়ে, যে এটাকে একটা সুষ্ঠু তদন্তের দরকার। যেখানে আমি মাঠে নামতে গেলে গুলি খাচ্ছি, আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, আমি ভোটের চিন্তা করব না আমি আগে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে এই দেশে এস্টাবলিশ হয় সেটা চিন্তা করব? আরেকটা আমি শেষ রোডম্যাপ হচ্ছে যে তাহলে ফেরত যেতে হয়। যখন তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু হ্যাঁ ওনারা আওয়ামী লীগ এবং জামাত একসাথে একেবারে দুই ভাই বোনের মতো আন্দোলন করেছে মাঠের মধ্যে। সেই আন্দোলনের ফসল হিসেবে বিএনপি সেটা মেনে নিয়েছে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে এবং আবার সেই নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং যেটাতে আওয়ামী লীগ রাষ্ট্র গঠন করেছে, সরকার গঠন করেছে। তার মানে কি ওই তত্ত্বাবধায়ক সরকারের যে চেঞ্জটা ওইটা হয়েছিল সবার মতামতের ভিত্তিতে, তাই না? রেস্টোরেশনটা হয়েছে। এখন আপনি আসেন 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 2009 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একটি সংসদীয় টিম গঠন করলেন, সৈয়দ সাজ্জাদ চৌধুরী উনি মারা গেছেন, সঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, এরকম ওনাদের সিনিয়র লিডারশিপকে নিয়ে একটা টিম গঠন করলেন যে তত্ত্বাবধায়ক সরকার রাখা হবে কি হবে না সেটার একটা যাচাই বাছাই করার জন্য। সেই টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টটা হচ্ছে যে আরো বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার থাকাটাই শ্রেয়। ওটা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপের রিপোর্ট, যেটা সংসদে জমা হয়েছে, পেপার পত্রিকা ছাপা হয়েছে। উনি যদি ব্যাকডেটে গিয়ে পত্রিকা খোলে সেটা উনি নিজেও দেখতে পারবে। ইটস ফাইলড ইন দ্য পার্লামেন্ট। এখন কিন্তু তখন তাদের যেহেতু প্রধানমন্ত্রী এটা সংবিধান পরিবর্তন করতে হবে ওনার, দেন আমরা কোর্টে গেলাম, কারণ আমরা সবকিছু তখন কোর্ট থেকে হয়, কারণ কোর্টের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না ভাই, কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে। তো এখন কোর্টে গেলাম, কোর্টের থেকে তখন ওই জাজমেন্টেও কি ছিল, খায়রুল হকের যে জাজমেন্টে কি ছিল যে আরো 2 টার্ম রাখা যেতে পারে, একটা ডিভিশন, একটা 2 রকমের একটা ছিল, সো একটা রায় ছিল। তা এখন তার মানে কি ইউনিল্যাটারালি, মানে এককভাবে
শেখ হাসিনা সিদ্ধান্ত নিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ডিমলিশ করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে। একটা এই যে আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করে আওয়ামী লীগ, ওরা বলে কোন জনগণের মতামত কি তারা নিয়েছে? 64টা জেলার 64টা লোকের মতামত নিয়েছে যে আমরা যে এটা করতে চাই তোমরা কি বলো? করেনি। জি জনাব টিটু, জি উনি যে বললেন ইউনিল্যাটারালি করা হচ্ছে ডেমোক্রেসির যে ভ্যালু, কোর ভ্যালু, সেটাকে পাশ কাটিয়ে সরকার এককভাবে, দল এককভাবে রাষ্ট্র করছে বা ডিসিশন নিচ্ছেন। দেখেন, বিএনপি 1991 থেকে 96 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, 2001 থেকে 2006 পর্যন্ত ছিল। ওনাদের গণতান্ত্রিক যে অধিকার আমাদেরকে দিয়েছিল, দেশ ও জাতির আপনার সহ সবারই মনে আছে। ওনারা আমাদের কিন্তু ফুলের মালা দিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে নাই যে আমরা গেলে ওনারা ফুলের মালা দিয়ে, পানি দিয়ে আমাদের আন্দোলনে সহায়তা করবে। আমাদের তো রাস্তায় দাঁড়াইতেও দেয় নাই। আমাদের তো ওই বঙ্গবন্ধু এভিনিউর ওই 2টা জায়গার মধ্যে বন্ধ করে রাখছে। সো সেইগুলা কথা না যে ওনারা করছে বলে আমরা করব। ওনারা এখন যে স্পেস পাচ্ছে, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো জেলায় নাই যেখানে ওনারা সভা না করতে পারতেছে। সব জায়গায় সভা করতেছে। হ্যাঁ, 2-1টা জায়গায় ওনাদের নিজেদের মধ্যে না, নিজেদের শুনেন, দলের মধ্যেও কিন্তু আত্মকন্দল আছে এবং নিজেদের মধ্যেও কিন্তু মারামারি হয়, তা হয় না যে তা না, এবং কিছু অতি উৎসাহী লোক 2-1 জায়গায় থাকেই। সো ওইটাকে আপনি দেবেন না। কিন্তু সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে ঘোষণা দিয়েছে যে বিএনপি তাদের মতো করে তারা মাঠে করতে পারবে, এবং তারা করতেছে। প্রতিদিন ঢাকায় তারা করতেছে। আমার মনে হয় না কোনো বাধার জায়গা আছে। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো উনি বলল ওনারা কিন্তু এখন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো রূপরেখা দেয় নাই। ওনারা এক সময় বলছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট গ্রহণযোগ্য কোনো গভর্নমেন্ট না। এটা কিন্তু আমাদের বক্তব্য না, ওনাদের বক্তব্য। ওনারাই কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট মানে নাই। কিন্তু এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা তো কোর্টও মানে না, ওনাদের তো কোর্টের উপরেও আস্থা নাই। কারণ ওনাদের যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফর্মে আছে দিলে বলবে যে কেয়ারটেকারের প্রধান আবার ওনাদের সাথে বসতে হবে, সাথে যে 10 জন, ওই 10 জনেরও ঐক্যমত, যেহেতু আমাদের মধ্যে আস্থার সংকট আছে, ওই 10 জনও কিন্তু ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে 10 জন নিরপেক্ষ লোক কিন্তু কখনো পাওয়া যায় নাই। সো যে ফর্মের কথা বলছে, আর উনি বারবার ইলেকশনের কথা বলল, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে কোথাও ইভিএম নাই, এই আর্গুমেন্ট যদি মেনেও নেই, পৃথিবীর একটা গণতান্ত্রিক দেশে কি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হয়? একটা উদাহরণ দেখাইতে পারবে যেখানে সরকার ছেড়ে দিয়ে একজন নিরপেক্ষ? সেটা আমরা করেছি বিকজ অফ উনাদের যে ক্যারেক্টার 2001 থেকে 2006-এ। শুনেন, বাংলাদেশের স্বাধীনতার পরে আবার একটু পিছনে ফিরে যেতে হয়, কথাগুলি না বলতে চেয়েছিলাম যে 75-এর 15ই আগস্টের পরে থেকে এই যে চর্চাটা শুরু হয়েছে, সেই চর্চার মধ্যে কিন্তু স্বাধীনতার যে মূল চেতনা, বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টাল চেঞ্জ আনা হয়েছে। এই দেশটা স্বাধীন হয়েছিল 4টা বেসিক ফান্ডামেন্টালের উপরে, যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ দেখব আমরা। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকানো হয়েছে, সেইখানে ধর্মীয় ঢুকানো হয়েছে, যুদ্ধ বিরোধীদেরকে এদেশে আবার লালন করা হয়েছে, পালন করা হয়েছে, তাদের মন্ত্রী করা হয়েছে, পতাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, যুদ্ধ অপরাধীদের। এবং সেই সাথে আপনি দেখেন যে 75-এ যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের, তাদের ইন্ডিমনিটির মাধ্যমে আজকে ওনারা মানবাধিকার জন্য কত কথা বলেন। তো ওনাদের মানবাধিকার কখন ছিল? যখন রাষ্ট্রপতি, শুধু রাষ্ট্রপতি না, সপরিবারে একজন শিশু সহ সকলকে হত্যা করা হলে একটা ইন্ডিমনিটি দিল ওনার দলের, মানে যিনি প্রবর্তক মেজর জিয়া, উনি কিন্তু একটা ইন্ডিমনিটি উনাদের সংসদে এনে পাশ করে দিল যে এটার বিচার চাওয়া যাবে না। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি ছিল তাদেরকে বিভিন্ন এমবেসিডি নিয়ে রিওয়ার্ড করা হলো। এই যে আস্থার সংকট আপনি বলতেছেন, এই যে ডিভিশনের জায়গাগুলি বলতেছেন, এই জিনিসগুলো তো রিজলভ হয় নাই। এই জিনিসগুলো রিজলভ হওয়ার মতো হবে না। কারণ আবার দেখেন 2001 থেকে 2006 ওনারা, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান, তখন বিরোধী দলের নেত্রীকে হত্যার চেষ্টা করলো, জর্জ মিয়ার নাটক করলো। সো এই কথাগুলি বললে কথাগুলো বলাই হবে। সো আস্থার জায়গাটা আসবে না। আমি যে জিনিসটা ওনার কাছে পরিষ্কার জানতে চাই, ওনার মাধ্যমে দেশ ও জাতীয় জানতে চাই, দুটো জিনিস। একটা হলো ওনারা যদি লড়াই সংগ্রাম করে রাস্তায় আমাদেরকে নামায় ফেলতে পারে, ডেফিনেটলি ওনারা যেভাবে যাবে তাই হবে, সেটা রাস্তায় পরীক্ষা হবে। বাট আমরা বিশ্বাস করি জনগণের উপর আস্থা রেখে ভোটের উপরে, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমাদের সংবিধানকে সমুন্নত রেখেই আমরা এই ভোটে যাব। যেহেতু সারা বিশ্বে কোথাও এই ট্রেডিশন নাই যে নির্বাচিত সরকার চলে যাবে, অনির্বাচিত 10 জন 12 জন বা 15 জন লোক এসে তার উপরে বিশ্বাস রেখে নির্বাচন করা যাবে, এটা ওনারাও বিশ্বাস করে না, এখনো আমরাও বিশ্বাস করি না। আমি মনে করি যে ওনাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে। জনগণ যদি ওনাদের সাথে থাকে, অবশ্যই কোনোদিন বিএনপি যখন ক্ষমতায় যদি থাকে, আমরা হাইপোথেটিক্যাল ধরে নিলাম, তখন আওয়ামী লীগ সেটা মেনে নির্বাচন
করবে তো না। আমি যেটা ওনার মানে এই যে নির্বাচন কমিশন বা নির্বাচন নিয়ে যে কথাটা হচ্ছে সেটা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের রূপরেখা, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি দেখছেন ইতিমধ্যেই কিন্তু অনেক দলের সাথে আমরা আলাপ করেছি। হ্যাঁ, আমাদের যুগপথ একটা আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ইস্যু। এখন আমরা মাঠে আছি যে ওনারা এই যে এখন এখন হেডলাইন কি আপনাদের? হেডলাইন হচ্ছে যে রাস্তায় যানজট, পানিতে ময়লা অথবা পানি নাই, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এগুলো নিয়ে কিন্তু আমরা মাঠে আছি। জনজীবন অসহ্য, জনগণের ইস্যু নিয়ে বিএনপি মাঠে আছে। এইসব ইস্যু প্লাস এই যে মানুষের ভোটাধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই দাবিতে সকল দল ইভেন যদি জাতীয় পার্টি ওনাদের পার্লামেন্টে আসে বা জাতীয় পার্টিও যদি একমত পোষণ করে ওনারাও আসতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। কথা হলো সবার সাথে আলোচনার ভিত্তিতে, এবং সুশীল সমাজ আছে এই দেশের, এখনো তো নাগরিকরা আছে যারা এই দেশে একটি স্টেবল পলিটিক্স দেখতে চায়, একটা ভালো রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায়, গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়। সবার সাথে আলোচনার সাপেক্ষে বিএনপি একটা রোড ম্যাপ, একটা কি ধরনের সরকার হলে, হ্যাঁ ওই ইন্টারিম, শুধু ওই নির্বাচনের সময়টা কি ধরনের সরকার হলে একটি নিরপেক্ষ, আমি আগেই বলেছি প্রশাসন সবচেয়ে ইম্পর্টেন্ট, জনপ্রশাসন। আপনি পুলিশকে, এখন তো পুলিশ র্যাবের স্যাংশনের পরে র্যাব এখন ব্যাকফুটে আছে, এখন ওনারা মারধর করার জন্য এবং মানুষ মারার জন্য পুলিশকে ব্যবহার করছেন। এখন এই পুলিশ আর র্যাবের ভূমিকাটা নির্বাচনের কালীন সময় কি হবে এবং কারা কন্ট্রোল করবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সো সবার সাথে আলোচনা সাপেক্ষে বিএনপি সেটা দিবে এবং শিগগিরই দিবে। এই গেল শেষ। এখন আপনার আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমরা সময় কম, আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশের সবসময় ভারত সফর খুব গুরুত্বপূর্ণ, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এন্ড মানে স্ট্র্যাটেজিক্যালি আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান সবকিছু মিলাই আমাদের এইটাকে, ভারত আমাদের ভেরি ইম্পর্টেন্ট নেইবারিং কান্ট্রি এবং হিস্টোরিক্যালি দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো এই প্রধানমন্ত্রী ভারত সফরের উপরে অনেক আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স দিবেন, সো আমরা একটু টাচ করতে চাই যদি কোনো ডিফারেন্ট স্পেশাল কোনো অ্যাঙ্গেল থাকে অফ ইউর পয়েন্ট অফ ভিউ। আমার অ্যাঙ্গেল তো ওনার পছন্দ হবে না। আমার অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা প্রাপ্তিত এমওইউ সই হয়েছে, যেটা আমরা পেপারে পড়েছি যে কিছু এমওইউ সই হয়েছে, আমাদের যেটা কিছু যেগুলো আসে নাই মিডিয়াতে, যে এজেন্ডা তিস্তা এজেন্ডাতে ছিল না, যেটা আমরা জানি যে আলোচনা হবে না। সো সেটা আমাদের সরকারের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার আমি বলবো যে তিস্তা এজেন্ডাতেই আনতে পারে নাই। ওকে, আলোচনা হোক, মোদি সাহেব মানা করে দেখ বা ওরা ভারতের পক্ষ থেকে কিছু বলুক, এজেন্ডাতেই নাই, এটা আমি বলবো যে আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার। সেকেন্ড হচ্ছে যে আমাদের বাংলাদেশ মিয়ানমার বর্ডারে এখন যেসব ঘটনাগুলো ঘটছে, যুদ্ধ এগুলো হচ্ছে, এবং তখনই কিন্তু বাংলাদেশ ডেলিগেশন ভারতে ছিল। কোনো এটা নিয়ে, মিয়ানমার নিয়ে, রোহিঙ্গা নিয়ে কোনো টপিক আমরা আলোচনায়, এটা পেপারে আমি দেখি নাই, পড়ি নাই যে এটা ভারতকে তারা বলেছে, বিকজ ইন্ডিয়া চায়না বোথ আর স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট মিয়ানমারকে প্রেশার দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা দেখি নাই আমাদের সরকারকে বলতে। এইটা গেল। আরেকটা হচ্ছে যে ধরেন পানির যেটা বললাম, সেটার তো সমস্যা রয়েই গেছে। বর্ডার ইস্যু নিয়েও তেমন কোনো কথা হয়নি, এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে শূন্যে কোথায় নামিয়ে নিয়ে আসবে এটাই তাদের টার্গেট। কিন্তু এই যে প্রাণনাশী আপনার অস্ত্র ব্যবহার না করা, এটা নিয়েও কিন্তু কোনো কথাবার্তা আমরা হতে দেখি নাই। আচ্ছা গেল। এখন প্রাপ্তি তো ভবিষ্যতে দেখবো, কালকে প্রেস কনফারেন্স আছে, ওনার প্রেস কনফারেন্স তো খুবই এন্টারটেইনিং হয়, তারপরে কি হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু এই পুরো সফরটাই তো মানে একেবারে মাঠে মেরে দিয়েছে যে মোমেন সাহেব। এখন মোমেন সাহেব আগে যেটা বলেছে সফরের আগে ভারত ঘুরে এসে, ওইটা কিন্তু বাংলাদেশের জনগণের মাথায় আছে। এখন মোমেন সাহেব বলেছে যে ভারতে গেলাম, গিয়ে বললাম যে আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে, সেইটা আমাদেরকে সাহায্য করতে, শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী থাকে। তাহলে এই জিনিসটা, তাহলে তারপরেই শেখ হাসিনার সফর, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষ তো চিন্তা করছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ভারতে গেল, কি জন্য গেল? এই 7টা এমওইউ সই করার জন্য তো প্রধানমন্ত্রী যাওয়ার দরকার নাই, ফরেন মিনিস্টার লেভেলে অথবা সেক্রেটারি লেভেলে এটা হতে পারে। তাহলে এই যে রুদ্ধতার কিছু বৈঠক হয়েছে ওখানে, এবং এখানে যে কি কেন উনি গেছে, কি আলাপ করতে, সেটা তো সবচেয়ে বড় কথা। আরেকটা আমি বলি, এই যে আসার পরে আমাদের তথ্যমন্ত্রী তো অনেক বেশি তথ্য দেন, উনি এবং ওবায়দুল কাদের সাহেব দুজনই বলেছেন ওনাদের
সেন্টেন্সটা আপনি দেখেন, শুনেন, ওনারা বলেছে যে ভারতের সাথে আমাদের, মানে ভারতের সাথে আমাদের বলতে আমাদের কোটান কোট উনি কি মিন করেছে আমি জানি না। আমাদের মানে কি আওয়ামী লীগ, আমাদের মানে কি উনি ব্যক্তিগতভাবে, না আওয়ামী লীগ মানে আমাদের মানে শেখ হাসিনা, এটা কিন্তু উনি মানে আমাদের মানে বাংলাদেশ বোঝায় নাই। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বা এই ধরনের একটা কথা উনি বলেছেন। তাহলে আপনি এটা একটু পর্যালোচনা যদি আমরা করি, তার মানে কি যে ভারতের সাথে তোমাদের আমাদেরটা মানে কি, ভারতের সাথে ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক থাকবে, ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের সুসম্পর্ক থাকবে, কান্ট্রি টু কান্ট্রি, পিপল টু পিপল সুসম্পর্ক থাকবে, এটা সব দেশের সাথে আমাদের আছে। তো ভারতের সাথে যদি স্পেশাল কিছু তাদের থাকে সেটা বিএনপির কেন সমস্যা দেবে? তাহলে আমেরিকার সাথে তাদের কি, রাশিয়ার সাথে তাদের কি, চায়নার সাথে তাদের কি, অন্য বাকি সব দেশের সাথে তাদের কি ভালো সম্পর্ক নাই? জি আসছি জন টিটু। জি, প্রথমে ওনার মোমেন সাহেবের কথায় আসি। দেখেন উনার নেতৃত্বে, উনিও এখন নেতৃত্ব দেন, এই যে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পশ্চিমা দেশগুলোর সাথে করতেছে, গোপনে বৈঠক করতেছে, এসে লজ্জিত হয়ে বলেও না যে কি আলাপ হইলো। আগে বলতো, এখন কি আলাপ হয় ওটা রুদ্ধদ্বারেই থাকে, ওনারা কিন্তু বলে না। সো এগুলা ওনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ওনারা যাচ্ছে। ভারত এবং বাংলাদেশ দুটো, মানে আমাদের দেশের বর্ডারের বেশিরভাগ অংশ জুড়ে ভারত, এবং 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে তাদের যে কন্ট্রিবিউশন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বিগেস্ট নেইবার তারা। সো তাদের সাথে সুসম্পর্ক মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সুসম্পর্ক। একসময় ভাবা হতো যে আমাদের কংগ্রেসের সাথে সুসম্পর্ক, সোনিয়া গান্ধী বা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, ওনার সাথে আমাদের সুসম্পর্ক সেই সূত্র ধরে, সেটা আমাদের আওয়ামী লীগের সম্পর্ক কংগ্রেসের সাথে। এখন কিন্তু তা না, এখন কিন্তু বিজেপি সরকার ক্ষমতায়। ওনারা কিন্তু খুব কি বলবো উৎসাহিত হয়েছিল বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে, এই বুঝি ওনাদেরকে হয়তো ক্ষমতায় আনবে। ভারতের সাথে, ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সুসম্পর্কটা অত্যন্ত জরুরি, এবং সেই জন্যই আপনি কিন্তু প্রতিবেশীর বাড়িতে প্রতিদিনই প্রত্যাশায় কিছু পাওয়ার জন্য যান না, সুসম্পর্ক তৈরি করার জন্য এবং সেটাকে মজবুত করার জন্য যান। সো ইনস্ট্যান্টলি যে পেতে হবে তারও কিন্তু মানে নাই। তারপরেও আমি কিছু প্রাপ্তির কথা বলবো। তার আগে ওনার বলা উচিত ছিল যে ওনারাও 10 বছর ক্ষমতায় ছিল। 91 থেকে 96 ভারত সফরে খালেদা জিয়া গিয়েছে প্রাইম মিনিস্টার হিসাবে, 2004-এ উনি ভারতে গিয়েছে। তো ওই দুই জায়গায় কিন্তু ওনারা তিস্তা এজেন্ডা তো দূরের কথা, উনি আইসা বলছিল যে উনি তিস্তার কথা বলতে ভুলেই গেছে। সো উনাদের 10 বছরের অর্জনকে এটা যদি বলতো যে হ্যাঁ আমরা এই অর্জন করছি, তোমরা তো ডিপ্লোম্যাটিক ফেইলিওর, তোমরা আমাদের অর্ধেকও পারো নাই, ওনারা এই ধারে কাজ দিয়ে যাবে না। ওনাকে 10 মিনিট ফ্লোর দেন, উনি 10টা কথাও 91 থেকে 96-এ কি অর্জন ভারতের সাথে বলতে পারবে না, 2001 থেকে 2006 বলতে পারবে না। এখন আসেন যে অর্জনগুলা কি, আমি মনে করি যে প্রথমে হলো প্রতিবেশীর সাথে সম্পর্কটা উষ্ণ রাখা, ওয়ার্ম রাখা, যাতে আপনি যে কোনো সময় যে কোনো ডায়লগে, এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ওয়ার্মটা রাখা হচ্ছে, ওই যে প্রশ্নটা আসছে এই কারণে, হ্যাঁ ওয়ার্ম তো ইনএভিটেবল, রাখতেই হবে, এবং আমরা সেটা রাখার জন্য অনেক কিছু করছি, ইন এক্সচেঞ্জ আমরা কিছু পাই না, এই মানে এই জায়গার মধ্যে কি প্রাপ্তিটা আসছে। আমি মনে করি যে মানে এটা একটা ব্রেক থ্রু, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আপনাকে ধন্যবাদ যে এই ইস্যুটা পুরনো হলেও নিয়ে আসছেন। আমার কাছে, আমি মানে যতটুকু ট্রেড অ্যান্ড কমার্স বুঝি, যে আমাদের একটা বড় প্রত্যাশা ছিল যে আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি, ভারত আমাদের উপর দিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যাচ্ছে, আমরা যেতে পারতেছি না। আমরা ভারতের কোনো বর্ডার ইউজ করে নেপাল, ভুটান বা কোনো থার্ড কান্ট্রিতে পোর্ট ইউজ করে আমরা কোনো এক্সপোর্ট করতে পারতাম না। এবার কিন্তু এই সমস্যাটার সমাধান হয়েছে। ভারতের যে কোনো আমাদের যে পোর্ট, সেটা স্থল, বিমান বা যে কোনো বন্দর থেকে আমরা যে কোনো রাষ্ট্রে, শুধুমাত্র ভুটান, নেপাল না, যে কোনো রাষ্ট্রে আমরা এক্সপোর্ট করতে পারবো। এটা তো জয়েন্ট স্টেটমেন্টে খুব ক্লিয়ারলি এটা উঠে নাই না। এখন এই জন্য বললাম যে এইটা শুনেন, এই জয়েন্ট স্টেটমেন্ট বা এই যে এই জিনিসগুলো যখন আসে, তখন এই জিনিসগুলোর হওয়ার আগে 6 মাস ধরে এগুলো চুক্তি হয়। সো ইট ইজ এ লেটেস্ট ডেভেলপমেন্ট আমি বলবো এটা। এবং ভারতের বিদায়ী যে রাষ্ট্রদূত, উনি এই যেটা মানে অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছিলেন, এবং ফাইনালি ইট গট ব্রেক থ্রু, এটা মেনশন হয়েছে, বাট ডিটেলসটা এখনো আমাদের। বাট আমি মনে করি যে এটা আমাদের দেশের রপ্তানি বাণিজ্যে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী নেপালের ভূখণ্ড বা ভুটানের ভূখণ্ডের সাথে আমাদের যে এক্সপোর্ট, সেটা অনেক বাড়াতে সহায়তা করবে। সো এইটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে দেখেন, মানে আমাদের এই যে এমওইউ যেগুলো সাইন হয়েছে, কোনোটাই কিন্তু ছোট করে দেখারই নাই। আমাদের এই এর আগেও কিন্তু নদী যে মানে নিয়ে যে আলোচনা, সেটা কিন্তু আমাদের মন্ত্রী পর্যায়ে হয়েছে।
আপনি জানেন যে 2024 সালে ভারতেও একটা নির্বাচন আছে এবং সেইখানের নির্বাচনের প্রেশারের কারণে উনি যে বলল ডিপ্লোম্যাটিক ফেলিওর না, আমি কিন্তু আমার স্বার্থটা দেখব। তারা যখন দেখলো পশ্চিম বাংলা যুক্ত আছে, পশ্চিম বাংলায় যদি বিজেপি সরকার থাকতো আলোচনাটা কিন্তু ডিফারেন্ট হতে পারতো। আমি একটু বলে দিই, মানে আরেকটু প্রশ্ন করি, আপনি বলবেন। সেটা হচ্ছে যে এই ইউনিয়ন গভর্নমেন্ট 2011 সাল থেকে এই পর্যন্ত বলে আসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি মোর স্পেসিফিক্যালি, যে ওনার মানে বিরোধিতা আপত্তির কারণে বা ওয়েস্ট বেঙ্গলের কারণে এটা হচ্ছে না। কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের কনস্টিটিউশনালি দে আর ম্যান্ডেটেড যে স্টেট টু স্টেট তারা চুক্তি করবে, সেখানে তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের কি এখানে ইয়েটা কি? তারা অবশ্যই করতে পারে, কিন্তু যেহেতু আপনি জানেন যে পশ্চিমবাংলায় মানে তৃণমূল সরকার এবং তাদের সাথে তাদের ইন্টারনাল একটা আছে, এটাকে রাজনীতি। আমার জন্য তিস্তার পানি যেমন দরকার, পশ্চিম বাংলার মানুষের জন্যও কিন্তু তিস্তার পানির হিস্সা ছেড়ে দিয়ে আমাদেরকে দিতে হবে। সো তারা ওইখানে একটা ডোমেস্টিক একটা প্রবলেম তৈরি করবে। আমি ওই এক্সপার্টও না, আমি ওই অ্যানালজিতে যেতে পারবো না। বা যেটা আমি বলতে চাই সেটা হলো মমতা ব্যানার্জি কিন্তু আসার পরে আমাদের সরকার কিন্তু অনুরোধ করেছিল যে একটা ট্রাইপেট্রিয়েটি করার জন্য। মানে ইন্টারনাল ডোমেস্টিক রাজনীতির কারণে মমতাকে কোনো ছাড় দিবে না বা মাইলেজ দিবে না, যে জন্য কিন্তু এটা পিছিয়ে আছে। আজকে যদি বিজেপি সরকার পশ্চিমবাংলায় থাকতো আলোচনার প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্ট হতো। বাট আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হলো যে আমাদের বর্ডারে আগের চেয়ে আমাদের বর্ডার ট্রেড বলেন বা বর্ডারের এনভায়রনমেন্ট বলেন এবং আমাদের যে ট্রানজিট বাণিজ্য যে জিনিসগুলো বলেন, স্পেশালি সেভেন সিস্টার্স, আপনি দেখেন 16ই ডিসেম্বরে আমরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাবো, যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ। বর্তমান যে ক্রয় মূল্যে আমরা বিদ্যুৎ ক্রয় করি তার চেয়ে কম মূল্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমরা আদানি গ্রুপের কাছ থেকে পাচ্ছি, সেখানে 1600 মেগাওয়াট। আমাদের যে মানে জয়েন্ট যে প্রকল্প যেটা আমাদের হচ্ছে কয়লা ভিত্তিক, ওইটারও কিন্তু ফার্স্ট প্রকল্প হয়ে গেছে। সো বাই ডিসেম্বর কিন্তু 2 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমরা পেতে যাচ্ছি। এই জিনিসটা ওইভাবে হাইলাইটেড হয় নাই, যেখানে আমরা ফসিল ফুয়েল পেট্রো দিয়ে যে আমাদের তেলের দামটা বৃদ্ধির জন্য যে এখন আমাদের রেশনিং করতে হচ্ছে, ওইখান থেকে কিন্তু ডিপেন্ডেন্সি অনেক কমে যাবে এবং আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের এখন যে সমস্যাটা সাময়িক আছে ডিসেম্বরের মধ্যে এটাও সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয়, লাস্ট আপনার প্রশ্ন, তারপরে শ্যামাবাইদের কাছে আসবো ওনার মতামত নেওয়ার জন্য। একটা বিষয় যে প্রাপ্তি অপ্রাপ্তির এগুলো আলোচনা সবসময় আছে, থাকবেও, কিন্তু বিএনপি বা অপোজিশন পয়েন্ট অফ ভিউ থেকে যেটাকে হাইলাইট করা হচ্ছে যে ইলেকশনের 1 বছর আগে প্রধানমন্ত্রীর সফরটি মোর অফ সিকিং ব্লেসিংস অর সাপোর্ট অথবা দিল্লি সমর্থনকে নিয়ে তাদের সামনের রাজনৈতিক ভবিষ্যৎটাকে সিকিউর করা, যেটা পররাষ্ট্রমন্ত্রী আগের বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, সেটারই একটা কন্টিনিউশন হচ্ছে দিস ভিজিট। হাউ ডু ইউ রেসপন্ড? নো, আই মিন লাইক 2004-এও খালেদা জিয়া মানে ইলেকশনের আগে, 6-এর ইলেকশনের আগে তারা গিয়েছে ভারত সফরে। অবশ্যই ভারত একটা ইম্পর্টেন্ট পার্টনার। সো আমাদের ভিশন কি, আমাদের আগামীতে আমরা সরকার গঠনে আমরা কি ধরনের ভূমিকা নিব বা ভারতের কি ধরনের রিলেশনশিপ থাকবে, এটা তো অবশ্যই আলোচনা করা আমার মনে হয় না কোনো ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের বাইরে। দে ওয়ান্ট টু নো দ্যাট আমরা কি করতেছি, ভবিষ্যতে কি করব। সো ওনারাও তো করতেছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম, ওনারাও তো পশ্চিমা প্রত্যেকটা দেশের সাথে বাইল্যাটারালি ওনারা আলোচনা করতেছে। ওনারা কিন্তু কোথাও যে রোহিঙ্গা সমস্যার কথা বলতেছে না। আমি তো একবারও বিএনপির কাছে শুনি নাই যে ইউএস বা ইউএন বা কারোর কাছে যে বলতেছে ভাই আমার দেশের সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য তোমরা হেল্প করো। ওনারা কিন্তু আমাদের দেশকে খাটো করার জন্য বিভিন্ন ধরনের ভুল তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে এইভাবে মানবাধিকার হ্যান ত্যান বলে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করতেছে। এবং তার একটা প্রেক্ষাপটে একসময় কিন্তু আমাদের মানে সরকারি একটা র্যাবের উপরে একটা স্যাংশনও আনছে একটা লবিং দিয়ে। ইউ নো হাউ দ্য ইউএস লবিং ওয়ার্ক। সো এই জিনিসগুলা কিন্তু ওনারা করতেছে, কোনোটাই কিন্তু দেশের মঙ্গলের জন্য বা দেশের মানবাধিকার বাড়ানোর স্বার্থে না। আচ্ছা শুনেন, আওয়ামী লীগের কথা শুনে মনে হয় যে তারা কখনো বিরোধী দলে ছিল না, জন্মিয়েছেই ক্ষমতা পতাকা নিয়ে। হ্যাঁ, এরকম একটা ভাব আর কি। ওনারা যখন বিরোধী দলে ছিল ওনারা বহু মিটিং সিটিং করেছে ইয়ের সাথে। আমরা তো সরকারে নাই, বিএনপি তো কোনো চুক্তি করছে না কোনো দেশের সাথে, সেই অবস্থাও আমাদের নাই। তো আমাদের বিরোধী দল বা যেই দলটি এতবার রাষ্ট্রের দায়িত্বে ছিল সেই দলের সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা বা আমাদের যেসব দেশগুলোর সাথে আমরা বিগত দিনে কাজ করেছি তারা বর্তমানে এবং ভবিষ্যতে কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। জাতীয় পার্টিকে যতই ওনারা আকাশে উঠাক,
মানে আপনার মেইন বিরোধী দল পার্লামেন্ট অর রাস্তা অর যেখানে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই সারা পৃথিবী দেখে। তো যেসব দেশের মিশনগুলো এদেশে আছে তারা বিএনপির সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর আমরা তো কোনো অফিসিয়াল চুক্তি করছি না। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা 4 থেকে 5 বার সেমিনার করেছি এবং রোহিঙ্গা ইস্যু কিভাবে সমাধান করা সম্ভব সেগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছি, কারণ বিএনপির আমলে রোহিঙ্গা সমস্যা সফলতার সাথে আমরা অ্যাড্রেস করতে পেরেছিলাম এবং প্রত্যেকটা ইয়েতে। এখন যখন একটি কূটনীতিকের সাথে আলাপ হয় তো বহু ব্যাপার নিয়েই তো আলাপ হয়, কিন্তু ব্যাপার হয়েছে যখন আশরাফ শাহ যখন না 1-11 সময় বহু কথা উনি বলেছেন ভাই। 1-11 সময় যখন ওনার দুই দলই ক্ষমতার বাইরে, তখন তো ওনাদের নেতারা প্রতিদিনই এমবেসিতে বসেছিলেন। প্রধানমন্ত্রী যখন ওই তৎকালীন 1-11 সরকারকে সকল বৈধতা দিয়ে বিদেশে চলে গেলেন, বিদেশে গিয়ে কি উনি বসেছিলেন? ওনার গতিবিধিকে আমরা এখান থেকে দেখি নাই? উনি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সারা দুনিয়াতে উনি ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেরিয়ে কি উনি কি গল্প করেছেন ওদের সাথে? উনি দেশের ব্যাপার নিয়ে তো কথা বলেছেন। তো কথা বলেন নাই তা তো না। আজকে আশরাফ সাহেব মারা গেছেন, ওনাদের সাধারণ সম্পাদক ছিলেন। ও আশরাফ সাহেবকে কাউন্সিলে বদলিয়ে যখন ওবায়দুল কাদের সাহেবকে সাধারণ সম্পাদক করা হয়, সেদিন রাতে আশরাফ সাহেবের বাসায় 3টি দেশের কূটনীতিক অ্যাম্বাসেডর গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে তা বিদেশিদের কি গিয়েছিলেন? তো ব্যক্তিগত সম্পর্ক থাকে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকে, পলিটিক্যাল সম্পর্ক থাকে একটি দল, রাজনৈতিক দলের সাথে। এবং আপনি ভুলে যাবেন না, কারণ ওনারা মনে করে এইভাবে ওনারা জন্মিয়েছে যে ক্ষমতা নিয়ে, কিন্তু ওনারা যখন বিরোধী দলে ছিলেন একই কাজ কেন অনেক বেশি জাতিসংঘের সাথে কম মিটিং করেছেন ওনারা যখন বিরোধী দলে ছিলেন। কম মিটিং তো করেন না। এবং একটা প্রমাণ আওয়ামী লীগ দেখা যে বিএনপি লবিস্ট নিয়োগ করে স্যাংশন আনছে, এটা একটা প্রমাণ দেখাক। এখন সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যে উনি আমাকে শুধু বিএনপিকে শুধু অপমান করে নাই, এই সব ডোনার দেশগুলোকে অপমান করতেছে। কারণ ওরা তো গাধা, ওরা ঘাস খায়। আমি বলে দিলাম সত্য মিথ্যা মিলায় ওনার ভাষায় এবং ওনারা স্যাংশন দিয়ে দিল, বা ওনারা আমাদের কথা বিশ্বাস করে আওয়ামী লীগের উপর চড়া হলো। এটা তো হয় না ভাই। আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি। এখন কোনো তথ্যই, কোনো ডেটা, আমার ডেটা নিতে হবে না। দেয়ার আর ডেটা অ্যাভেলেবল। আপনি গুগল করেন না, লক্ষ লক্ষ ডেটা পাবেন। এনজিওস আর ডুইং ডেটা, প্রফেশনাল বডিজ আছে যারা ডেটা সংগ্রহ করে, ইন্টারন্যাশনাল প্রফেশনাল বডিজ। তা আপনি আর্টিকেল 19 বলেন, আপনি জিএফআই বলেন, আপনি দুর্নীতি বলেন, আপনি টাকা পাচার বলেন, সব তথ্যই কিন্তু আপনার কাছে আছে। শেষ একটা ছোট প্রশ্ন করে উত্তরটা নিয়ে আমরা শেষ করে ফেলবো। জনাব টিটু যে প্রশ্নটা করছিলেন যে আপনাদের কোনো অল্টারনেটিভ ভিশন কি, অল্টারনেটিভ স্টেটমেন্ট কি, মানে পলিসি ম্যাটারে, এগুলোর ব্যাপারে আমি প্রশ্ন করছি। আপনি বলছেন যে ডিপ্লোম্যাটিক ফেলিয়ার, একটা হচ্ছে যে আপনার তিস্তা নিয়ে আলাপ করতে পারেনি, তিস্তা সলিউশন পায়নি, একটা বললেন যে রোহিঙ্গা বিষয়ে সরকার কোনো আলোচনা করেনি, বর্ডার কিলিং এর ব্যাপারেও কোনো সাবস্ট্যান্সিয়াল অগ্রগতি নেই। আপনি বিএনপি ধরেন কালকে ক্ষমতায় আসছে, এই তিনটা আপনারা এটা সমাধান করে আনতে পারবেন তো দিল্লি থেকে? আচ্ছা, ভারত নিয়ে কথা বলছেন তো অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের স্বার্থেই, এবং অবশ্যই সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক শুধু একটি দলের সাথে, যেটা ওবায়দুল কাদের আর তথ্যমন্ত্রীর কথায় প্রকাশ পায়, সেটা হচ্ছে যে মোদি বা ভারত বা ইন্ডিয়ার সাথে খাতিরটা হচ্ছে আওয়ামী লীগের, তা তো না। এখন হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রের জনগণের প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের সুসম্পর্ক থাকতে হবে ওই দেশের, এবং সেইটার প্রেক্ষিতে অবশ্যই বিএনপি ফরেন পলিসি হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সেই প্রেক্ষিতে আমার জাতীয় ইস্যু সুরক্ষিত করে, আমার দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং আমাদের দাবিগুলো আমরা আদায়ও করে নিয়ে আসতে চাই। জাস্ট সংক্ষেপে যদি আর কিছু বলেন। না, আমার যেটা স্টেটমেন্ট সেটা হলো যে ডেফিনেটলি আমি তার সাথে এক বিষয় একমত যে ভারতের সাথে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক, গভর্নমেন্টের কন্টিনিউয়েশন থাকবে, বাট তারাও এই জিনিসটা এনশিওর করতে চায়। আমাদের বলে কোনো ব্র্যাকেটে আমাদের মানেই হলো বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার, এবং ধারাবাহিকভাবে গত 13 বছর ধরে আমাদের যে সম্পর্ক, এবং সেই সম্পর্কটাই আমরা কন্টিনিউয়েশন করতে চাই। তারা কোনো পলিসি গ্যাপ দেখবে না। দেখেন,
বিজনেস বলেন, ইনভেস্টমেন্ট বলেন, বা নেইবারিং রিলেশনশিপ বলেন, কেউ কিন্তু আনসার্টেনিটি চায় না, সবাই চায় সার্টেনিটি। সো ডেফিনেটলি যখন ইনকামবেন্ট থাকে, পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশ কিন্তু কমফোর্টেবল থাকে তার পলিসি কন্টিনিউয়েশনে। সো এই জিনিসটা এনশিওর করা বলেই আমরা বলছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই ধারাবাহিকতা থাকবে, এবং আমরা আশা করি যে আমরা সামনের দিকে এটা মেইনটেইন করতে পারব। ধন্যবাদ। আজকে আর সময় নেই, আরো আলোচনা করব সামনে, আরো সুযোগ পেলে। জনাব আহসান ইসলাম টিটু এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামা ওবায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং কোভিডও একেবারে চলে যায়নি, এসব ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ভালো থাকুন সবাই।